ধুর ধুর, এই জন্মে মনে হয় আর ভূতের দর্শন পাওয়া আমাদের কপালে নেই, বুঝলি রে অনিকেত? বিছানার উপর লম্বা হয়ে শুয়ে কথাটা বলল শুভম। আরে দাঁড়া দাঁড়া, এই দেখ, এই বইটাতে কি লেখা আছে। চেয়ারের উপর বসে হাতের বইটা দেখিয়ে কথাগুলো বলল অনিকেত। কি লেখা আছে শুনি? আর বইটাই বা কিসের? আরে এটা একটা পুরনো ইতিহাসের বই। এখানে একটা পুরনো জমিদার বাড়ির উল্লেখ আছে, আর সেই বাড়িটাতে নাকি অমাবস্যার রাতে ভৌতিক কাণ্ড কারখানা ঘটে। রাতের বেলা তো নয়, এমনকি দিনের বেলাতেও নাকি ওই বাড়ির সামনে দিয়ে কেউ যাতায়াত করতে সাহস পায় না। তা তুই কি ভাবছিস, সেই বাড়িটাতে যাবি? সে আর বলতে, যেতে তো আমাকে হবেই। আর জায়গাটাও এখান থেকে খুব বেশি দূরে নয়, ওই মুর্শিদাবাদের কাছে শিমুলডিহি গ্রাম। বেশ, তা কবে যাবি ঠিক করলি? ভাবছি সামনের অমাবস্যাতেই যাব। বেশ, তবে তাই হোক। শুভস্য শীঘ্রম। শুভম আর অনিকেত দুজনেই বিএসসি থার্ড ইয়ারের ছাত্র। কলকাতার একটি নামী কলেজে বায়োলজিতে অনার্স নিয়ে পড়েছে। দুজনেই এখানে হস্টেলে থাকে, আর দুজনেরই আরও একটা মিল রয়েছে। বিজ্ঞানের ছাত্র হলেও দুজনেরই ভৌতিক বিষয়ে খুব আগ্রহ। গত 2.5 বছর ধরে ওরা নিজের চোখে ভূত দেখার জন্য অনেক পোড়ো বাড়িতে রাত কাটিয়েছে, কিন্তু প্রতিবারই ওদের নিরাশ হয়ে বাড়ি ফিরতে হয়েছে। তাই ওরা আজ আবার বেরিয়ে পড়েছে আরও একটি ভৌতিক জমিদার বাড়ির উদ্দেশ্যে, যদি তাদের ভাগ্যে এবার শিখে ছাড়ে। হাওড়া থেকে ট্রেনে চেপে বসলো অনিকেত আর শুভম। নির্দিষ্ট সময়ে ট্রেন ছেড়ে দিল। ওদের রিজার্ভেশন করা ছিল, পাশাপাশি 2টো সিট। কি জানি এবারও আদৌ উদ্দেশ্য পূরণ হবে কি না, নাকি প্রত্যেকবারের মতোই খালি হাতে ফিরবো। আরে অত চিন্তা করিস না, যা হওয়ার হবে। তবে আমার মনে হচ্ছে এবার আমাদের আর খালি হাতে ফিরতে হবে না। তোর কথাই যেন সত্যি হয় রে অনিকেত। হঠাৎ ট্রেনটা একটা প্রচন্ড ঝাঁকুনি দিয়ে থেমে গেল। শোনা গেল লাইনে নাকি কি একটা গন্ডগোল হয়েছে। ট্রেন ছাড়তে ঘন্টাখানেক সময় লাগবে। দূর বাবা, লাইনে গন্ডগোল হওয়ার আর দিন পেল না, একেবারে আমাদের যাওয়ার দিনেই। যা বলেছিস ভাই, আরে পৌঁছাতে পৌঁছাতে তো সন্ধে হয়ে যাবে দেখছি। ট্রেনটা চলতে শুরু করলো প্রায় ঘন্টা 1.5 পর। ওরা যখন ট্রেন থেকে নামলো তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে প্রায়। ওদের সঙ্গে যারা ট্রেন থেকে নেমেছিল তারাও এগিয়ে গেল গন্তব্যের দিকে। শুভম আর অনিকেত আশপাশটা ভালো করে দেখে নিয়ে চলতে শুরু করলো। মিনিট 5 হাঁটার পরে সামনে একটা ভ্যান স্ট্যান্ড করা দেখতে পেল ওরা। দুজনে ভ্যানে উঠে বসলো। প্রায় আধ ঘন্টা পরে ওরা ভ্যান থেকে নামলো। ভ্যানওয়ালার ভাড়া মিটিয়ে দিয়ে ওরা এগিয়ে চলল সেই জমিদার বাড়ির উদ্দেশ্যে। এই অনিকেত, এই জমিদার বাড়িটা ঠিক কোন দিকে কিছু জানিস? দেখ, বইটাতে যেরকম লেখা আছে তাতে মনে হচ্ছে ওই বাঁ দিক দিয়ে আমাদের যেতে হবে। আর আশেপাশেও তো কাউকে দেখছিও না যে তাকে জিজ্ঞাসা করব। চল ওদিক দিয়ে হাঁটা শুরু করি। মিনিট 2 হাঁটার পরে ওরা দেখল সামনে একটা লোক ওদের দিকেই এগিয়ে আসছে। অনিকেত, ওই দেখ, একজন আমাদের দিকেই আসছেন। চল ওনাকে গিয়ে জিজ্ঞাসা করি। লোকটি কাছে আসতেই শুভম জিজ্ঞেস করলো, কাকু, জমিদার বাড়িটা কোন দিকে বলতে পারবেন? শুভমের প্রশ্ন শুনে ভদ্রলোক একটু কেমন যেন চমকে উঠল। কাকু, আমরা ওই বাড়িতে আজ রাত কাটাতে এসেছি ভূত দেখবো বলে। এটা হলো অনিকেতের একটা দোষ, কোনো কথাও চেপে রাখতে পারে না। শুভম ওর দিকে কটমট করে তাকালো। নিজের ভুল বুঝতে পেরে অনিকেত কথাটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলো। আমতা আমতা করে বলল, না মানে আমরা আসলে ওই খবরদার, ও কাজটি ভুলেও করো না। তোমাদের আগে অনেকেই এই বাড়িতে রাত কাটাতে এসেছিল ভূত দেখবে বলে, কিন্তু পরের দিন তাদের সবারই মৃতদেহ উদ্ধার হয়েছিল ওই বাড়ির ভেতর থেকে। তাই বলছি বাবারা, যদি প্রাণে বাঁচতে চাও তাহলে ও বাড়িতে পা রেখো না। এই কথা বলে ভদ্রলোক চলে গেলেন। ভদ্রলোক চলে যেতেই শুভম অনিকেতকে বলল, এই ভয়টাই আমি পাচ্ছিলাম।
ওর এরকম স্বভাবের জন্যই আমরা বারবার বিপদে পড়ি। কি দরকার ছিল বলতো লোকটাকে ওসব কথা বলার? এই শরীরে ভুল হয়ে গেছে। এ আসলে না মুখ ফসকে এই আমি কান ধরছি, আর কখনো হবে না। আরও কিছু দূর এগোতে ওরা দূর থেকে সেই জমিদার বাড়িটা দেখতে পেল। তারপর সে বাড়ির সামনে এসে উপস্থিত হলো। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। ওরা ব্যাগ থেকে বড় ব্যাটারির টর্চটা বের করলো। এদিকটা কোনো জনবসতি নেই, যতদূর চোখ পড়ে শুধু ধুধু প্রান্তর। একটা বিশাল অট্টালিকা, তবে বেশ পুরনো। ওরা বাড়ির ভেতরে প্রবেশ করলো। সেই বাড়িতে পা রাখার সাথে সাথে ওদের সারা শরীরে যেন বিদ্যুতের তরঙ্গ খেলে গেল। ওরা দুজনেই একটু কেঁপে ওঠে। কেমন একটা কাঁপুনি লাগলো না রে? হ্যাঁ রে, ঠিকই বলেছিস। আমারও শরীরের ভেতর কেমন যেন একটা করে উঠলো। এই শুভম, মনে হচ্ছে আমরা ঠিক জায়গাতেই এসেছি রে। আমাদের এতদিনের মনোবাসনা এবার পূর্ণ হতে চলেছে। মানে কি বলতে চাইছিস বলতো? তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আরে বাবা, তুই ভূতের গল্পে দেখিসনি যে ওই যেখানে ভূত থাকে সেখানে পা দিলেই শরীরটা কেমন ভেতর থেকে কেঁপে ওঠে? ঠিক বলেছিস তো অনিকেত, এটা তো ভেবে দেখিনি। এই চল চল ভেতরে চল তাড়াতাড়ি। ভূত বাবাজি মনে হয় আমাদের সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ওনাকে আর অপেক্ষা করানোটা মনে হয় আমাদের উচিত হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, চল চল। কিন্তু বাড়ির ভিতরে ঢুকে ওরা দেখলো যে একতলার সবকটা ঘরই বাইরে থেকে তালা দেওয়া। ধুর, সব কটা ঘরেই তো তালা দেওয়া রে। এখন রাতটা কোথায় থাকবো বলতো? আরে ভাই, চিন্তা করছিস কেন? ওপরে চল, সেখানে নিশ্চয়ই কোনো না কোনো একটা ঘর তো খোলা পাওয়া যাবেই। হ্যাঁ, তাই চল। ওরা সিঁড়ি দিয়ে দুজনেই উপরে উঠে গেল। সেখানে পাশাপাশি বেশ কয়েকটা ঘর রয়েছে, কিন্তু সেগুলোও তালা বন্ধ। এবার ওরা দুজনে খুব হতাশ হয়ে পড়ল। এই অনিকেত, ওই দেখ, ওই ছোট্ট ঘরটাতে কিন্তু তালা দেওয়া নেই। এই চল তো গিয়ে দেখি। ওরা দুজন পশ্চিমের একটা ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। শুভম দরজায় একটা হালকা ঠেলা দিল। তাতেই দরজার পাল্লা দুটো একটা বিশ্রী শব্দ করে খুলে গেল। একটা ভোটকা গন্ধ এসে ওদের নাকে লাগলো। দরজাটা খুলে যেতেই ওদের দুজনের মুখে হাসি ফুটল। ওরা সেই ঘরের ভেতরে প্রবেশ করল। ঘরটা খুবই ছোট, ভেতরে কোনো আসবাবপত্র নেই। মেঝের উপরে পুরো ধুলোর আস্তরণ জমেছে। দেওয়ালে মাকড়সার দল তাতে জাল বিস্তার করেছে। ব্যাগ থেকে শতরঞ্জিটা বের করে পেতে দুজনে বসল। সামনে একটা মোমবাতি জ্বালিয়ে রাখলো। তারপর অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো অশরীরীর আগমনের। দুজনে বেশ উত্তেজিত, তবে ওদের বুকের ভেতরে যেন একটা ভয়ও খেলা করে বেড়াচ্ছে। রাত ক্রমশ গভীর হয়। এই অনিকেত, বড্ড খিদে পেয়ে গেছে রে, সেই কখন খেয়েছি। চল খাবারগুলো বের কর, আগে খেয়ে নি। হঠাৎ উত্তরের খোলা জানলাটা দিয়ে একটা ঠান্ডা দমকা বাতাস এসে ঘরে প্রবেশ করে ওদের শরীরে যেন কাঁপন ধরিয়ে দিল। সেই দমকা বাতাসে মোমবাতিটাও নিভে যায়। এই যা, মোমবাতিটা নিভে গেল। হ্যাঁ রে শুভম, আমরা যখন এই ঘরে ঢুকেছিলাম তখন ওই উত্তরের জানলাটা বন্ধ ছিল না? কি জানি ভাই, আমার তো ঠিক খেয়াল নেই। অনিকেত উঠে আবার জানলাটা বন্ধ করতে গেল। এই শুভম, ওটা কি? অনিকেতের চিৎকারে জানলার কাছে দৌড়ে গেল শুভম। তারপর বাইরের দিকে তাকিয়ে বলল, কোথায়? কি রে অনিকেত? ওই যে ওইখানটায় কি কি একটা যেন দাঁড়িয়ে ছিল, অনেকটা মানুষের মতো দেখতে, কিন্তু মানুষ নয় রে। আরে দুধ, তুই এখন থেকে ভূত দেখছিস? এই চল চল চল, ওখানে গিয়ে বস। ওরা দুজনে আবার শতরঞ্জির উপর এসে বসল, কিন্তু অনিকেতের মুখটা কেমন যেন থমথমে। কি রে, কি ভাবছিস এত? কই না তো, কিছু না। এরপর দুজনেই চুপচাপ বসে রইল। বসে থাকতে থাকতে ওদের চোখ ঘুমে জড়িয়ে আসে। হঠাৎ খুট করে একটা আওয়াজে ওদের তন্দ্রা কেটে যায়। কিসের যেন একটা আওয়াজ হলো না রে শুভম? হ্যাঁ রে, আমিও তো শুনলাম। মনে হয় শব্দটা বাইরে থেকে এসেছে। জানা তো, আমি একবার গিয়ে দেখে আসি। মোবাইলের টর্চ চালিয়ে শুভম ঘর থেকে বাইরে বেরিয়ে পড়ে। তারপর এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ ওর চোখে পড়ে
পাশের ঘরের দরজাটা অল্প খোলা রয়েছে, কিন্তু ওরা যখন দোতলায় এলো তখন তো দরজাটা তালা দেওয়া ছিল। তাহলে কি তালা খুলে কেউ ভেতরে ঢুকেছে? আর সেই তালা খোলার আওয়াজই ওরা পেয়েছে। শুভম আস্তে আস্তে দরজাটা খুলে ভেতরে ঢোকে, আর প্রায় সঙ্গে সঙ্গেই ওর নাকে একটা বিশ্রী পচা গন্ধ এসে লাগে। গায়ের ভেতরটা গুলিয়ে ওঠে ওর। মোবাইলের আলোয় ও দেখতে পায় ঘরের ঠিক মাঝখানেই একটা কালো রঙের বিড়াল মরে পড়ে আছে। সেখান থেকেই ওই গন্ধটা বেরোচ্ছে, কিন্তু এতক্ষণ তো গন্ধটা ছিল না। তাহলে কি এই বাড়ির ভেতরে কেউ ঢুকেছে? শুভমের একটু ভয় লাগলো। যদি কোনো চোর ডাকাত হয় আর তার হাতে যদি কোনো অস্ত্র থাকে, তাহলে তো তার সঙ্গে লড়াই করা ওর পক্ষে সম্ভব হবে না। ও চারিদিকে একবার আলোটা ঘুরিয়ে নিল। না, কাউকেই সে দেখতে পেল না। সেখানে আর এক মুহূর্ত অপেক্ষা না করে ও বাইরে বেরিয়ে আসে। ফিরে এসে দেখে অনেকের শতরঞ্জির উপরেই শুয়ে ঘুমিয়ে পড়েছে। শুভম ওর পাশে একাই জেগে বসে থাকে। কিছুক্ষণ পর ওরও ঘুমে দু চোখ লেগে আসে। ও অনিকেতের পাশেই শুয়ে পড়ে। এরপর কেটে যায় বেশ কিছুটা সময়। হঠাৎ শুভমের মনে হয় কেউ যেন ওর পা দুটো ধরে টানছে। ওর ঘুম ভেঙে যায়, চোখ খুলে উঠে বসে। চারপাশে ভালো করে তাকিয়ে দেখে ঘুটঘুটে অন্ধকার। মোমবাতিটাও নিভে গেছে। ও অন্ধকারের মধ্যেই হাতড়ে মোবাইলটা খোঁজার চেষ্টা করে, কিন্তু সেটা পায় না। হঠাৎ ও ঘরের বাইরে একটা গর্জনের মতো শব্দ শুনতে পায়। ভয়ে ও শিরদাঁড়া দিয়ে কোন একটা ঠান্ডা স্রোত বয়ে চলে যায়। মনে মনে ভাবে, তাহলে কি এই ঘরের মধ্যে ও আর অনিকেত ছাড়া তৃতীয় কেউ আছে? শুভম পাশে শুয়ে থাকা অনিকেতকে ধাক্কা দিয়ে ঘুম থেকে তুলতে যায়, কিন্তু পাশে হাত বাড়িয়ে ও বুঝতে পারে যে অনিকেত সেখানে নেই। কোথায় গেল এত রাতে? ঘরের মধ্যে সেই গর্জনের শব্দটা এখন থেমে গেছে। অনিকেত, অনিকেত, কোথায় তুই? কিন্তু অনিকেতের কোনো সাড়া পেল না। ভয়ে শুভমের সারা শরীর যেন ঠান্ডা হয়ে গেল। এমন সময় ও দেখল ওর ঠিক সামনেই জ্বলছে দুটো ছোট ছোট আগুনের গোলা। ভালো করে তাকিয়ে ও বুঝতে পারল এ দুটো কোনো আগুনের গোলা নয়, কারোর চোখ। কারণ সামনের অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে রয়েছে একটা কালো অবয়ব। শুভমের মুখ দিয়ে একটা গোঙানি বেরিয়ে এলো। এমন সময় অনিকেতের গলাও শুনতে পেল। অনিকেতের গলা শুনে শুভম চমকে পাশে ফিরে তাকালো। দেখলো ও ঠিক পাশেই বসে আছে অনিকেত। কিরে তুই কোথায় ছিলি এতক্ষণ? আরে কোথায় আবার থাকবো, এইখানেই তো ছিলাম। তা তুই এমনভাবে চিৎকার করলি কেন? ওখানে কেউ একটা ছিল। মনে হয় তুই যাকে তখন দেখেছিলি জানলার বাইরে, সে এখন ঘরে ঢুকে পড়েছে। আমাদের আর ভূত দেখে কাজ নেই রে। চল চল, এক্ষুনি পালাই এখান থেকে। আরে ধুর পাগল, আমি তখন কিছুই দেখিনি। তোকে শুধু ভয় পাওয়ানোর জন্য একটু অভিনয় করছিলাম, কিন্তু আমার সেই অভিনয় বৃথাই গেল। তুই তো একটুও ভয় পেলি না। নে নে চল, আর একটু ঘুমিয়ে নি। শুভম যখন বসে বসে এইসব কথাই ভাবছে, ঠিক তখনই ওর কানে আসে একটা নূপুরের রিন রিন শব্দ। মনে হয় কোনো মেয়ে যেন বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছে, আর তার সঙ্গে সে গানও গাইছে। কি অপূর্ব তার গানের গলা! সেই গানের রেস যেন শুভমের মনে ঢেউ তোলে। মেয়েটিকে কি একটিবার নিজের চোখে দেখার অদম্য ইচ্ছে জাগে ওর মনে। এই অনিকেত, তাড়াতাড়ি ওঠ। কি হলো আবার? আবার কিছু দেখলি নাকি? আরে না রে, শুনতে পাচ্ছিস না কে যেন গান গাইছে? কি চল না, মেয়েটাকে কি একবার দেখে আসি। ঠিক আছে, চল তাহলে। শুভম আর অনিকেত উঠে ঘর থেকে বেরিয়ে পড়ে, আর দেখে বারান্দা দিয়ে কেউ যেন হেঁটে চলে যাচ্ছে। মেয়েটি হাঁটতে হাঁটতে ঢুকে যায় সেই ঘরটায় যে ঘরে কিছুক্ষণ আগে শুভম গিয়েছিল। এই দাঁড়া, আমি ঘর থেকে একটা মোমবাতি নিয়ে আসি। অন্ধকারে তো কিছু ভালো করে দেখাই যাচ্ছে না। অনিকেত মোমবাতি আনতে ঘরে চলে যায়, কিন্তু শুভম মেয়েটির পেছন পেছন সেই ঘরে ঢুকে যায়। মেয়েটি যেন ওকে চুম্বকের মতো আকর্ষণ করছে, কিন্তু ঘরের ভেতরে বিরাজ করছে একটা নিশ্চিদ্র অন্ধকার। এই অন্ধকারের ভেতরে ও মেয়েটিকে আর দেখতে পায় না। হঠাৎ ওর কানে গোঙানির মতো শব্দ আসে।
মনে হচ্ছে কেউ যেন খুব অসুস্থ। টর্চের আলোয় ও দেখে সে ঘরে একটা খাটের উপরে কেউ যেন চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছে। শব্দটা সেখান থেকেই আসছে। শুভম সেদিকে এগিয়ে যায়। আপনি কি কিছু বলতে চাইছেন? হঠাৎ শুয়ে থাকা ব্যক্তিটা একটু নড়ে ওঠে, আর তাতেই তার মুখের উপর চাদরটা একটু সরে যায়। আর সঙ্গে সঙ্গে শুভম একটা চিৎকার করে ভয়ে ছিটকে বেশ কয়েকটা দূরে সরে যায়। ও দেখে চাদরের ভেতর থেকে বেরিয়ে এসেছে সেই জ্বলন্ত চোখ দুটো, যেগুলো একটু আগেও ঘরে দেখে এসেছে। এবার সেই লোকটির গা থেকে পুরো চাদরটা সরে যায়। শুভম দেখে সেখানে শুয়ে আছে একটা আস্ত নরকঙ্কাল। হঠাৎ কঙ্কালটা উঠে বসে বিকট শব্দে হাসতে থাকে। শুভম সেখান থেকে ছুটে পালাতে যায়, কিন্তু পারে না। ওর মনে হয় ওর পা দুটো যেন কেউ শক্ত করে বেঁধে রেখেছে। ও তাকিয়ে দেখে ওকে চারপাশ থেকে ঘিরে রয়েছে অনেকগুলো নরকঙ্কাল। কঙ্কালগুলো একসাথে বিকট অট্টহাসিতে ফেটে পড়ে। ভয়ে শুভমের সারা শরীরে সব রক্ত যেন নিমিষে শুকিয়ে যায়। হঠাৎ সবকটা কঙ্কাল তাদের হাত বাড়িয়ে দেয় শুভমের দিকে। শুভম চিৎকার করতে যায়, কিন্তু ওর গলা দিয়ে কোনো শব্দ বেরোয় না। ওর দু চোখ বন্ধ করে নেয়। হঠাৎ ওর মনে পড়ে সেই মন্ত্রের কথাটা, যেটা ছোটবেলায় ওর ঠাকুমা ওকে শিখিয়েছিল। বলেছিল শুভম যদি কোনো ভয়ঙ্কর বিপদে পড়ে তখন যেন এই মন্ত্রটা উচ্চারণ করে, তাহলে সব বিপদ কেটে যাবে। শুভম মনে সাহস সঞ্চার করে সেই মন্ত্রটা জোরে জোরে উচ্চারণ করতে থাকে। অট্টহাসি থেমে যায়। ও ধীরে ধীরে চোখ খুলে দেখে ওর সামনে শুধুই অন্ধকার, আর কিচ্ছু নেই। খাটের উপরে শুয়ে থাকায় সেই ব্যক্তির অবয়বটা উধাও। শুভম দৌড়ে সেই ঘর থেকে বেরিয়ে আসে। তারপর অনিকেতের নাম ধরে ডাকতে ডাকতে নিজের ঘরের দিকে যায়। সেখানে তখন একটা মোমবাতি জ্বলছে। নিশ্চয়ই অনিকেতই এটা জানিয়েছে, কিন্তু অনিকেত কোথায়? এই ঘরে তো কেউ নেই। হঠাৎ ওর চোখ পড়ে ঘরের একটা কোণে। দেখতে পায় সেখানে বসে রয়েছে একজন শীর্ণকায় বৃদ্ধ। তার পরনে একটা মলিন ধুতি আর ফতুয়া। তিনি জড়সড় হয়ে বসে ঠকঠক করে কাঁপছে। মনে হয় কোনো কিছু দেখে তিনি প্রচণ্ড ভয় পেয়েছেন। শুভম খুব অবাক লাগে। এই মানুষটা তো এতক্ষণ এখানে ছিল না, তবে কোথা থেকে এলেন তিনি? কি হচ্ছে এই বাড়িতে ওদের সাথে? আর অনেকেই বা কোথায়? কিন্তু সেই বৃদ্ধ ব্যক্তিকে দেখে শুভমের মনে যেন দয়া হয়। কে আপনি? এই ঘরে কোত্থেকে এলেন? বাবু, এ বাড়িতে আজ প্রায় 3 দিন ধরে রয়েছি। ভবঘুরে মানুষ, থাকার কোনো জায়গা নেই আমার। তাই ঘুরতে ঘুরতে বাড়িতে এসে পড়েছি। দেখলাম বাড়িটা ফাঁকা, তাই এই বাড়িতে আশ্রয় নিলাম। এই ঘরটাতেই আমি থাকি বাবু। কিন্তু বাবু, এই জমিদার বাড়ির পেছনে যে ছোট্ট একখানা ঘর আছে, সেখানে অদ্ভুত কিছু আছে বাবু। ও আমারে ছাড়বে না বাবু। কে আপনাকে ছাড়বে না? আমি জানি না বাবু, তবে এইটুকুনি বলতে পারি, কিছু একটা সেখানে আছে যে আমাকে ছাড়বে না। আপনি একবার যাবেন নাকি সেখানে? না না, আমি এখন কোথাও যাব না। আচ্ছা, আমার বন্ধুকে আপনি দেখেছেন? হ্যাঁ বাবু, দেখেছি তো। দেখেছেন? কোথায় সে? চলেন বাবু, আমি আপনারে নিয়ে যাচ্ছি সেখানে। এই বলে বৃদ্ধ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তারপর ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে একতলায় নামতে লাগলেন। শুভমও তাকে অনুসরণ করল। লোকটি বাড়ির বাগানে এসে উপস্থিত হলেন, আর তারপরই বাড়ির পেছন দিকে এগিয়ে গেলেন। শুভম তার পেছন পেছন গেল। সামনে একটা ছোট্ট ঘর দেখিয়ে বৃদ্ধ বললেন, ওই যে ওই ঘরে আপনার বন্ধু আছে। ওই ঘরে? কিন্তু ওখানেও কেন যাবে? তা তো আমি বলতে পারবো না বাবু, তবে ওই ঘরেও আছে। আপনি যান। অনিকেত, এই অনিকেত, তুই ভিতরে আছিস? বার দুয়েক ধাক্কা দিতে দরজাটা খুলে গেল। শুভম ভাবল অনেকেই হয়তো দরজাটা খুলেছে, কিন্তু সেখানেও কাউকেই দেখতে পেল না। তাহলে দরজাটা খুলল কে? বুকের মধ্যে একরাশ ভয় খেলা করলেও প্রাণপ্রিয় বন্ধুর জন্য ও সেই ভয়কে দূরে সরিয়ে পা টিপে টিপে ঘরের ভেতরে প্রবেশ করল।
হঠাৎ একটা কিছুতে হোঁচট খেয়ে শুভম প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু নিজেকে সামলে নিয়ে ও মোমবাতির আলো নিচে ফেলতেই যা দেখল তাতে ওর হৃৎপিণ্ডটা বুকের ভেতর থেকে বাইরে আসতে চাইল। দেখলো যাতে ও হোঁচট খেয়েছিল সেটা আসলে একটা মৃতদেহ। সেই মৃতদেহটা আর কারো নয়, এতক্ষণ যে বৃদ্ধ লোকটি ওর সঙ্গে ছিল সেই ব্যক্তির। কি বিভৎস সেই মৃতদেহটা! মুখটা হা করা রয়েছে, চোখ দুটোর জায়গায় শুধুই কোটর, ঠোঁটের কোণে লেগে রয়েছে একটা শুকনো রক্ত। প্রচণ্ড ভয়ে শুভমের সমস্ত শরীরটা কাঁপতে থাকে। ওর হাত থেকে মোমবাতিটা মাটিতে পড়ে গেল। কোনো রকমে সেটা তুলে নিয়ে ও দৌড় দেয় সেই ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। শুভম খুব ভালোভাবে বুঝতে পারছিল এই বাড়িতে আর এক মুহূর্ত থাকা ওর পক্ষে মোটেই ভালো হবে না। ওর ইচ্ছে করছে এক্ষুনি বাড়ি ছেড়ে দৌড়ে পালিয়ে যেতে, কিন্তু অনিকেত, ও কোথায়? ওর কোনো বিপদ হলো না তো? সাহসে ভর করে শুভম আবার সিঁড়ি দিয়ে উপরে উঠল। অনিকেত, অনিকেত বলেই চিৎকার করতে লাগলো, কিন্তু অনিকেতের চিহ্ন মাত্র দেখতে পেল না। অনিকেত যেন কোনো কর্পূরের মতো উবে গেছে। ও আবার সেই ঘরে এলো যেখানে ওরা দুজন রাত কাটিয়েছিল। শুভম এবার ভয়ের থেকেও বেশি কান্না পেল। তাহলে কি ও এই বাড়িতে এসে ওর এতদিনের প্রিয় বন্ধুকে চিরকালের মতো হারিয়ে ফেলল? না না, এটা হতে পারে না। ওকে যেভাবেই হোক অনিকেতকে খুঁজে বার করতেই হবে, কিন্তু কোথায় খুঁজবে ও অনিকেতকে? এবারও কান্নায় ভেঙে পড়ল। হঠাৎ কাঁধে একটা ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করতেই শুভম চমকে পিছনে ফিরে তাকালো। ওর সামনে দাঁড়িয়ে আছে অনিকেত। অনিকেত, তুই কোথায় ছিলি এতক্ষণ? এতবার ডাকলাম তোকে, একবারও সাড়া দিলি না কেন? ভয়ে আমার দমটা বন্ধ হয়ে আসছিল। আরে বাবা, এতগুলো প্রশ্ন একসঙ্গে করলে তো আমি উত্তরই দিতে পারবো না। আর আমি তো এখানেই ছিলাম, শুধু তুই আমাকে দেখতে পাচ্ছিলি না। মানে কি বলতে চাইছিস তুই? আরে ছাড় না ওসব। শোন না, বলছি যে এ বাড়িতেও তো ভূতের সঙ্গে সাক্ষাৎ আমাদের হলো না। হয়তো ভূত বলে সত্যিই কিছু হয় না। না রে অনিকেত, এ বাড়িতে সত্যিই ভূত আছে। আমি নিজের চোখে দেখেছি। আমাদের এক্ষুনি এই বাড়ি ছেড়ে পালাতে হবে, না হলে এই ভূতেদের হাতেই আমাদের মরতে হবে। ধ্যাৎ, কি যে বলিস না তুই! এ বাড়িতে ভূত থাকলে আমি দেখতে পেতাম না? তারা কি শুধু তোকেই দেখা দিত নাকি? আরে আমি বলছি তো এই বাড়িতে ভূত আছে। আচ্ছা, তোর কথা মেনে নিতে পারি যদি তুই আমাকে ভূত দেখাতে পারিস। বেশ, তবে চল আমার সাথে। কিন্তু সেখানে গিয়ে যদি কোনো বিপদ হয় তাহলে কিন্তু আমার দোষ দিতে পারবি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আগে তো দেখা। এরপর শুভম অনিকেতকে নিয়ে বাড়ির পেছনের সেই ঘরটাতে এলো। তারপর মেঝের দিকে ইঙ্গিত করে বলল, ওই দেখ মৃতদেহটা। এই লোকটাকে আমি আমাদের ওই ঘরে দেখেছি, ওর সাথে আমি কথা বলেছি। অনিকেত এবার হাসিতে ফেটে পড়ল। আরে কোথায় তোর মৃতদেহ? কি সব ভুলভাল বকছিস বলতো? শুভম মেঝের দিকে তাকালো আর অবাক হয়ে দেখল যে সেখানে মৃতদেহটা নেই, কিন্তু একটু আগেই তো সেটা সেখানেই পড়েছিল। তাহলে বিশ্বাস কর অনিকেত, বিশ্বাস কর, আমি একটু আগেই নিজের চোখে মৃতদেহটা এখানে দেখে গেছি, কিন্তু এখন সেটা যে কোথায় গেল। পায়ে হেঁটে ঘর দিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, হেঁটে হেঁটে বেরিয়ে গেছে একদম। সত্যি তুই না। বলে আবার হাসতে লাগলো অনিকেত। শুভম আর অনিকেতের কথার কোনো প্রতিবাদ করলো না। নে নে, চল আবার ওপরেই যাই। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব? তোর ভূত বাবাজি তো এখান থেকে পালিয়েছে। ওরা আবার দোতলায় উঠে গেল। অনিকেত মোবাইলে ঘড়িটা দেখে নিল, তারপর বলল, রাত 3টে, ভোর হতে এখনো বেশ কিছুটা সময় দেরি। আমার বড্ড ঘুম পাচ্ছে রে, আমি আর একটু ঘুমিয়ে নি। তুইও শুয়ে পড়, আর চিন্তা করিস না, ভূতের দেখা তুই পাবি, হয়তোবা আজ রাতেই। অনিকেতের শেষের কথাগুলো কেমন যেন একটা লাগলো শুভমের। যাই হোক, কিন্তু এতক্ষণ ধরে ওর সাথে যে ঘটনাগুলো ঘটছিল তাহলে সেগুলো কি কোনো দুঃস্বপ্ন? শুভম আর কিছু ভাবতে পারছিল না। ওর মাথার ভেতরে সবকিছু যেন তালগোল পাকিয়ে যাচ্ছিল। ও আর 7-5 না ভেবে অনিকেতের পাশে শুয়ে পড়ল।
কখন ঘুমিয়ে পড়েছে সে খেয়াল নেই। হঠাৎ কপালের উপর কিছু একটা পড়তেই ঘুম ভেঙে গেল শুভমের। ও ধর্মর করে উঠে বসল। পাশে তাকিয়ে দেখল অনিকেত ঘুমাচ্ছে। কপালের উপর পড়া জিনিসটা ওর নাক থেকে বের হয়ে নামতে লাগলো। ঘরের মোমবাতিটা তখনও জ্বলছিল। কপালে হাত দিয়ে শুভম বুঝতে পারল একটা চটচটে তরল পদার্থ ওর কপালে পড়েছে। ও সেটা হাতে নিয়ে মোমবাতির আলোর সামনে গিয়ে শিউরে উঠল। সে তরল পদার্থটা আসলে একটা টাটকা লাল রক্ত। কিন্তু কোথা থেকে পড়ল সেই রক্তের ফোঁটা, সেটা দেখার জন্য মাথার উপরে তাকাতে ও দেখতে পেল তাতে ওর ভয়ে দম বন্ধ হয়ে আসলো। মাথার উপরে কড়িকাঠ থেকে উল্টো হয়ে ঝুলছে একটা মুন্ডহীন মৃতদেহ, আর তার কাঁটা গলা থেকে ছড়ে পড়ছে রক্তের ফোঁটা। কিন্তু মৃতদেহটা দেখেই শুভমের খুব চেনা চেনা লাগলো। আর পরক্ষণেও বুঝতে পারল মৃতদেহটা আসলে ওর বন্ধু অনিকেতের। তাহলে ওর পাশে এই মুহূর্তে যে শুয়ে আছে সে তবে কে? শুভমের সেই মুহূর্তে আর কোনো শক্তি নেই যে পাশে তাকিয়ে দেখবে সেখানে অনিকেত এখনো শুয়ে আছে কিনা। কিরে শুভম, কি দেখছিস ওদিকে? এবার শুভম ধীরে ধীরে মুখ ফিরিয়ে তাকালো অনিকেতের দিকে। অনিকেত একটা বিশ্রী শব্দে হেসে উঠল। কিরে, বলেছিলাম না আজ রাতে হয়তো তুই ভূতের দেখা পেয়ে যাবি? পেলি তো? অনিকেত, তুই? হ্যাঁ রে, আমি। ভূত দেখতে এসে আমি যে নিজেই ভূত হয়ে গেলাম রে। কিন্তু শুভম, আমার যে এখানে একা থাকতে কষ্ট হচ্ছে রে। তুইও চলে আয় না আমার কাছে, দুজনে একসাথে থাকবো। হায় শুভম, আমার কাছে আয়। বলে নিজের লম্বা দুটো হাত বাড়িয়ে দিল শুভমের দিকে। শুভম এক ঝটকায় অনিকেতের হাত দুটো সরিয়ে দিয়ে সেখান থেকে উঠে দৌড়ে ঘরের বাইরে চলে এলো। তারপর প্রাণপণে দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। হঠাৎ একটা পিচ্ছিল পদার্থে ওর পাটা পিছলে যায়, আর শুভম গড়িয়ে সিঁড়ি দিয়ে নিচে পড়তে থাকে। শরীরে প্রচণ্ড আঘাত পায়, কপালের কাছটাতেও কেটে যায় তার। আর দেখে সেখান থেকে পিচ্ছিল পদার্থের আসলে টাটকা লাল রক্তের স্রোত। ঠিক তখনই ঘরের কাছে একটা ঠান্ডা বাতাস অনুভব করতে চমকে তাকিয়ে দেখে ওর পেছনে দাঁড়িয়ে রয়েছে অনেকগুলো কালো অবয়ব। তাদের চোখগুলো আগুনের গোলার মতো চলছে। শুভম চিৎকার করে ওঠে, আর সেই অবয়বগুলো পৈশাচিক অট্টহাসিতে ফেটে পড়ে। শুভম সেখান থেকে কোনো রকমে পালাবার চেষ্টা করে, কিন্তু তার আগেই অবয়বগুলো চারিদিক থেকে ঘিরে ফেলে তাকে। তারপর ওকে শূন্যে তুলে ধরে। ভয়ের চোটে জ্ঞান হারায় শুভম। পরদিন সকালে ওর ঘুম ভাঙে কয়েকজনের ডাকে। ও বেঁচে আছে দেখে সবাই নিশ্চিন্ত হয়, কিন্তু অনিকেত কোথায়? তাকে খুঁজতে খুঁজতে পাওয়া যায় বাড়ির পেছনে সেই ছোট্ট ঘরটাতে, মৃত অবস্থায়। তবে মৃতদেহটা মুন্ডহীন, আর ওর সমস্ত শরীরটাই ফ্যাকাশে, যেন এই শরীরে এক ফোঁটাও রক্ত নেই। এরপর জমিদার বাড়ির বাগানে একটা বড় গাছের নিচ থেকে পাওয়া যায় অনিকেতের কাটা মুন্ডুটা। গ্রামবাসীরা শুভমকে সেই বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে যায় মোড়লের বাড়িতে, আর অনিকেতেরও সৎকারের ব্যবস্থা করে। সেখানে কিছু খাওয়া দাওয়া করে একটু স্বাভাবিক হওয়ার পর মোড়লের মুখেই ও এই জমিদার বাড়ির আসল ঘটনাটা জানতে পারে। আসলে এই জমিদার বংশের শেষ জমিদার দুর্জয় প্রতাপ চৌধুরী ছিলেন খুবই অত্যাচারী এবং দুশ্চরিত্র প্রকৃতির মানুষ। গ্রামের কোনো সুন্দরী যুবতী মেয়ে যদি একবার তার কুনজরে পড়ত, তাহলে তিনি তাকে লোক দিয়ে তুলে নিয়ে যেতেন। তারপর চলত সে মেয়েটির উপর অকথ্য অত্যাচার। আর পরদিন সকালে সেই মেয়েটির মৃতদেহ পাওয়া যেত তার বাড়ির সামনে। এরপরই একবার এই গ্রামের এক গরিব চাষি মেয়ে বকুল জমিদারের নজরে পড়ে যায়। জমিদার তাকে লোক দিয়ে তুলে নিয়ে গিয়ে জোর করে বিবাহ করে।
প্রতিদিন রাতে তার একটি করে যুবতী মেয়ে লাগতো। বকুল প্রতিবাদ করলে তার উপরে অত্যাচার চলত। একদিন রাতে জমিদারের লোকজন বকুলের সইকে তুলে নিয়ে যায়। সেটা জানতে পেরে বকুল লুকিয়ে তাকে জমিদারের হাত থেকে মুক্ত করে দেয়। আর সে কথা জানতে পেরে জমিদার দুর্জয় প্রতাপ বকুলকেই হত্যা করে এই জমিদার বাড়ির বাগানের মাটিতেই পুঁতে দেয়। তবে মৃত্যুর আগে নাকি বকুল অভিশাপ দিয়ে গিয়েছিল যে এই জমিদার বাড়ির কাউকে সে বাঁচতে দেবে না। কথা রেখেছিল বকুল। ওর মৃত্যুর পরে একদিন সকালে এই জমিদার বাড়ির ভেতর থেকে জমিদার আর তার কয়েকজন বিশ্বস্ত অনুচরের বিকৃত মৃতদেহ উদ্ধার হয়েছিল। যারা বেঁচে ছিল তারা ওই ঘটনার পর ও বাড়ি থেকে পালিয়ে যায়। তারপর থেকে এই জমিদার বাড়িটা ফাঁকাই পড়ে রয়েছে। তবে মাঝে মাঝে এই বাড়ির ভেতর থেকে নানা ধরনের ভৌতিক আওয়াজ শোনা যায়। অনেকে নাকি অমাবস্যা রাতে এ বাড়ির চারপাশে বকুল জমিদার এবং তার অনুচরদের ঘোরাঘুরি করতে দেখেছে। আর যে বৃদ্ধকে শুভম দেখেছিল সে ছিল আসলে জমিদারের খাস চাকর। সে সব কথা জানতো, কিন্তু কখনো কোনো প্রতিবাদ করা তো দূরের কথা, বরং বকুল যখন তার সইকে বাঁচাতে গিয়েছিল সেই খবর সে জমিদারের কানে পৌঁছে দিয়েছিল। তাই তাকেও মরতে হয়েছিল বকুলেরই হাতে। আর যে মেয়েটি ও রাত্রিবেলা দেখেছিল সেই মেয়েটি ছিল জমিদারের স্ত্রী বকুল। এরপর গ্রামবাসীদের সাহায্যেই শুভম কলকাতায় ফিরে আসে। তারপর কেটে যায় বেশ কয়েকটা বছর, কিন্তু অনিকেতকে হারানোর যন্ত্রণা ও এখনো বুকে বয়ে নিয়ে বেড়ায়। হয়তো সারা জীবন বেড়াবে। শুনছিলেন লেখিকা মিলি ঘোষের কলমে গ্রাম বাংলার একটি ভূতের গল্প, শিমুলডিহির জমিদার বাড়ি। গল্প পাঠে ছিলাম আমি দিব্যেন্দু দাস। অন্যান্য চরিত্রে ছিল অভিক, শান এবং শুভঙ্কর। গল্পে আবহ সৃষ্টিতে ফিনিক্স, পোস্টার ডিজাইনে চিত্রায়ন। কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটি জানাবেন, এবং আপনারা কোথা থেকে আমাদের এই চ্যানেলের গল্পগুলো শুনছেন সেগুলো কিন্তু আমাদের ইউটিউবে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আমরা পরবর্তী ভিডিওয়ে সেই কমেন্ট যারা করেছে তাদের নামও নেব। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলের গল্পগুলোকে শুনতে আজই সাবস্ক্রাইব করুন বঙ্গকথা ইউটিউব চ্যানেলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে রাখবেন বঙ্গকথাকে।